আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো আলহামদুলিল্লাহ নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন স্কুল টিমের পক্ষ থেকে তোমাদের ক্লাস 8 এর বাংলা প্রথম পত্রে অর্থাৎ সাহিত্য পাঠের আরও একটি কবিতা, যার নাম হচ্ছে রুবাই। লিখেছেন আমাদের পল্লী কবি খ্যাত জসিমউদ্দিন। এই পুরো কবিতা তোমাদেরকে ভালোভাবে বোঝানো, প্রতি লাইন বাই লাইন এক্সপ্লেইন করা, যাতে তোমরা পরবর্তীতে পরীক্ষার হলে ভালোভাবে উত্তর করতে পারো। এবং একই সাথে এর পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং শব্দার্থ টিকা এবং অধ্যায়ের শেষে থাকা অনুশীলনীর যে এমসিকিউ এবং সৃজনশীল আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আজকের এই ক্লাসের মাধ্যমে। বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখব আমরা ক্লাস আউটলাইন, সবসময়ের মতোই সেম, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ টিকা, মূল পাঠ, অনুশীলনী ইত্যাদি ইত্যাদি। আমরা কখনো এই নিয়মটা মানি না, শুরুতেই আমরা পাঠের উদ্দেশ্যটা পড়ি, তারপরে হচ্ছে আমরা মূল পাঠ বা একদম মূল কবিতাটা পড়ার চেষ্টা করি, তারপরে আমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ টিকা পড়ি এবং একদম শেষে আমরা অনুশীলনী সলভ করার চেষ্টা করি, তাই না? আসো, এখন আগে একটু আমি তোমাকে বলি যে আমরা পাঠের উদ্দেশ্য শুরু করার আগে জসিমউদ্দিন এই নামটা একটু খেয়াল করিও। উদ্দিন, অনেক স্টুডেন্ট কি করে দয় দ এইভাবে লেখে, বুঝছো? এইভাবে না লিখে উদ্দিন, দিন এইভাবে একটু আলাদাভাবে লেখার চেষ্টা করিও, কারণ অনেক সময় তোমার ক মার্কের প্রশ্নে চলে আসে যে রূপাই কবিতাটি কে লিখেছেন, সেখানে মূলত জসিমউদ্দিন তোমার পারো নাকি পারো না সেটা দেখা হয় না, সেখানে দেখা হয় তুমি বানানটা কিভাবে লিখছো। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের কবিতার নামের কথা। কবিতার নাম হচ্ছে রূপাই। ভাই রূপাই কি জিনিস? এটা কি রুই মাছ নাকি রূপা না কি? ভাই বলেন একটু, এটা কি খায় না মাথায় দেন, এর কি? রূপাই হচ্ছে মূলত এই ক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্রের নাম, অর্থাৎ আমাদের রূপাই হচ্ছেন একজন কৃষক। তার পেশা কি? তার পেশা হচ্ছে তিনি একজন কৃষক। এবং এই যে রূপাই আছেন সেই কৃষক, সেই রূপাই হচ্ছেন আমাদের এই পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র এবং একে ঘিরেই মূলত আমরা পুরো কবিতাটা পাঠ করব। এখন তুমি বলতে পারো ভাই তাহলে আমরা পাঠের উদ্দেশ্যটাকে আমরা কেন পড়ব? মূলত পাঠের উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতিকে দেখা। কৃষক যেখানে কাজ করে সেটা কি ক্ষেত খামার মাঠ, তার মধ্যে, তাই না? এই ক্ষেত খামার বা মাঠের যে প্রকৃতিটা আছে, অপরূপ সৌন্দর্য আছে, সেটা দেখা এবং একই সাথে কৃষক সম্প্রদায়ের উপর সহানুভূতিশীল হওয়া, যে তারা যে মনে করো রোদে পুড়তে পুড়তে তাদের চামড়া যাতে কালো হয়ে যায়। হ্যাঁ, আমরা বলি না যে অনেক সময় আমরা রেসিস্ট আচরণ করি, যে না সাদা চামড়া হচ্ছে ভালো, কালো চামড়া হচ্ছে খারাপ। এই যে রেসিস্ট আচরণ করি, সেই রেসিস্ট আচরণ থেকে মুক্ত হওয়াও হচ্ছে আমাদের আজকে এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য। এবার আসো ভিতরে যাই, কি বলা হয়েছে। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসতে পারবে, অর্থাৎ গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ যে সৌন্দর্য আছে সেই গ্রামীণ সৌন্দর্যকে উপলব্ধি করা, যেখানে কৃষক ভালোভাবে কাজ করে আর কি। তারা গ্রামীণ সৌন্দর্য সম্পর্কেও অবহিত হবে এবং একই সাথে শিক্ষার্থীরা প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকদের শৈল্পিক রূপও অনুভব করতে পারবে। তাহলে গ্রামীণ কৃষকদের শৈল্পিক রূপ অনুভব করা এবং একই সাথে গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসা হচ্ছে আমাদের আজকের এই কবিতার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে আসো এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে আমরা একদম মূল কবিতার মধ্যে চলে যাব, যে মূল কবিতার মধ্যে কি বলা হয়েছে। শুরুতে বলছিলাম যে গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসা হচ্ছে মূল উদ্দেশ্য এবং সেই কারণে এখানে দেখো দুইটা পাখি আছে, মেঘ আছে, তারপর দুইটা ঘর আছে, ছোট ছোট পালতোলা নৌকা আছে, এমনি ডিঙ্গি নৌকা আছে, তারপর কাশফুল আছে, অর্থাৎ গ্রামীণ প্রকৃতির যা যা লাগে তার সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আসো এরপরে আমরা দেখি কবিতার ভিতরে কি বলা হয়েছে। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখী কালো ভ্রমর, কৃষের রঙিন ফুল। এই দুইটা লাইন হচ্ছে আমার একটু পড়া লাগবে। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, অর্থাৎ আমাদের যে চাষার ছেলে, এই চাষার ছেলেটাকে, সেই চাষার ছেলেটা হচ্ছে আমাদের রূপাই, অর্থাৎ আমাদের কবিতার যে মূল ক্যারেক্টার এবং হচ্ছে কবিতার যে নাম, যার কারণে এই কবিতার নামটা সার্থক হয়। এই চাষার ছেলের কি মাথায় লম্বা চুল। আমাদের সাধারণত যে কৃষকরা আছে তাদের চুল কাটার কোনো সময় থাকে না, কারণ তারা খুব ব্যস্ত মানুষ হিসেবে থাকে। এবং এই যে চুল কাটার কারণে যে না সময় থাকা, সেই কারণে কি এখানে বলা হচ্ছে তার লম্বা মাথার চুল। কালো মুখে কালো ভ্রমর, কৃষের রঙিন ফুল। তার মুখটা হচ্ছে কুচকুচে কালো, অর্থাৎ সে একজন কালো মানুষ, তার গায়ের বর্ণটা কি তাহলে কালো। এবং কালো ভ্রমর, এই ভ্রমর দ্বারা বোঝানো হচ্ছে যে কালো ভ্রমরকে একদম ছোট কিন্তু মানে কালো থাকে, একদম কুচকুচে কালো যেটাকে আমরা বলি। মানুষের চোখের যে মণিটা আছে সেই মণিকে বুঝাইতে এই কালো ভ্রমরটা ব্যবহার করা হয়, যে অর্থাৎ ভ্রমরের মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে বুঝাইতে এই কালো ভ্রমরটা ব্যবহার করা হয়, অর্থাৎ তার কালো মুখ এবং হচ্ছে তার কালো ভ্রমর। কিসের রঙিন ফুল? এর সামনে রঙিন ফুলও কোনো কিছু না। আমরা জানি যে ফুল একটা মনে করো ফ্যাসিনেটিং জিনিস, সেগুলো দেখলেও ভালো লাগে, ধরতেও ভালো লাগে, না দূর থেকে দেখলেও শান্তি শান্তি অনুভব হয়। কিন্তু আমাদের যে চাষার ছেলে আছে, যার লম্বা চুল, তার কালো চেহারা এবং হচ্ছে তার কালো ভ্রমর,
অর্থাৎ কালো মণিটা দেখলে মনে হয় আরে এর কিসের রঙিন ফুল, এর চেয়ে তো আমাদের সেই কালো চেহারাটা আরও বেশি সুন্দর। অর্থাৎ তার সৌন্দর্যের অপরূপ তুলনা দেওয়া হয়েছে এই দুইটা লাইনে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কি মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। এই দুইটা লাইন একসাথে আমরা পড়ব। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, অর্থাৎ তার মুখের মায়াটা হচ্ছে একটা কাঁচা ধানের পাতার মতো, এবং সেটা কি কচি, অর্থাৎ সেই লোকটা যে ইয়ং, সেই তোমার কৃষকটা যে ইয়ং, রূপাই যে ইয়ং, সেই ইয়ং বুঝাইতে এই কচি শব্দটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কচি কাঁচা আমরা বলি না, অর্থাৎ একজন যুবক, সেই যুবকের চেহারাটা কি, সেই যুবকের চেহারার মধ্যে এতটাই মায়া আছে যে মায়াটা কাঁচা ধানের পাতার মতো দেখতে সুন্দর। অর্থাৎ তার যে কৃষি প্রণালী বা কৃষি যে পণ্য আছে সেই পণ্যের সাথেই তাকে তুলনা করছে, যে কাঁচা ধানের পাতা দেখতে যেমন চকচকে সুন্দর হয়, একদম সুন্দর মানে সবুজ থাকে, তেমনইভাবে এইখানে রূপায়ের চেহারার মায়াও সেই রকম। তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন তৃণের ছায়া। নবীন তৃণের ছায়া অর্থাৎ তুমি যখন একটা বয়স্ক গাছের নিচে যাও, অনেক বয়স্ক, সেখানে কি ডালপালা বা হচ্ছে তোমার পাতাগুলো একটু মানে ফুটা থাকে, সেই ফুটার মধ্যে দিয়ে হয়তো রোদ এসে তোমার গায়ে লাগে। কিন্তু তুমি যখন একটা নতুন পাতাওয়ালা গাছের দিকে যাও, বসন্তকালে যে গাছগুলা ফোটে আর কি, মানে বসন্তকালে যে গাছের পাতা ফোটে, সেগুলোর নিচে বসলেও শান্তি লাগে, কারণ পুরা ছায়া, একদম 100% ছায়া দিয়ে তোমাকে সে ঢেকে রাখে সেই ছায়াটা। এবং সেই ছায়ার যে শান্তি বা সেই ছায়ার যে স্নেহ, সেই স্নেহের সাথে তুলনা করা হচ্ছে তার চেহারাকে, অর্থাৎ তার সাথে কি মাখিয়ে দিয়েছে। এমনি তো কচি মুখের মায়া, কিসের মতো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, এর সাথে আবার সেই নবীন অর্থাৎ নতুন পাতার ছায়া, তৃণ মানে পাতা, এই ক্ষেত্রে নতুন পাতার ছায়াকে আরও অ্যাড করা হয়েছে। এরপর জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। অর্থাৎ এই দুইটা লাইন একটু খেয়াল করো। জালি লাউয়ের ডগা, জালি লাউয়ের ডগা কি, লাউয়ের ডগা তো আমরা সবাই পড়ছি, একটা গান আছে না, লাউয়ের কি, লাউয়ের আগা গো খাইলাম ডগা গো খাইলাম, হ্যাঁ, শানের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো ওই বৈরাগী আবার এইখানে না, এখানে হচ্ছে ডগাটাকে বোঝানো হচ্ছে। লাউয়ের ডগা তো এমনি চিকন, তো এর চেয়েও চিকন হচ্ছে যে কচি লাউটা, যেটাকে আমরা চাল কুমড়া হিসেবে চিনি, সে কচি লাউয়ের ডগা এর চেয়েও চিকন, অর্থাৎ একদম অপরিপক্ক অবস্থায় থাকা যে লাউটা আছে, সেই যে অপরিপক্ক অবস্থায় থাকা লাউয়ের যে ডগা, সেই ডগার মতো তার দুইটা বাহু, অর্থাৎ দুইটা হাত, বাহু মানে এক্ষেত্রে হাতকে বোঝানো হচ্ছে, তো বাহু দুখান সরু, সরু মানে হচ্ছে চিকন, সরু মানে কি, সরু মানে হচ্ছে চিকন, আর বাহু মানে তো হাত, এটা সবাই জানি। যে এই যে তার হাত দুইটা আছে, তার হাত দুইটার মধ্যে মনে করো পুষ্টি না পাইতে পাইতে এতটাই চিকন, সেই চিকনটা কি মানে একদম লাউয়ের ডগার মতো সরু। গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু, অর্থাৎ যেমন তমাল তরু গাখানি তার শাওন মাসের, শাওন মাস মানে এই ক্ষেত্রে শ্রাবণ মাসকে বোঝানো হচ্ছে, শাওন মাস মানে হচ্ছে শ্রাবণ মাস, এটা একটু লিখে নাও তোমরা, ঠিক আছে, শ্রাবণ মাস, শ্রাবণ মাস, গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু, অর্থাৎ শুধুমাত্র তার হাতই তরু না বা হাতই তোমার চিকন না, তার গা যেটা আছে, শরীর যেটা আছে, সেই শরীরটার মধ্যে একদম হাড্ডি সার হয়ে গেছে, অর্থাৎ একদম চিকন, সেই চিকন বুঝাইতে যেমন তমাল তরু, অর্থাৎ তার গা অর্থাৎ শরীরটা হচ্ছে সেরকম শাওন মাসে যেমন একদম চিকন, বৃষ্টি পড়ে না একদম গুড়ি 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 বৃষ্টি, সেরকম গুড়ি গুড়ি বৃষ্টির মতো তার গাটা চিকন। এরপর বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল, বিজলি মেয়ে পিছে পড়ে ছড়িয়ে আলোর খেল। খুব সুন্দর চমৎকার দুইটা লাইন। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল, অর্থাৎ শরীরের মধ্যে তুমি যখন তেল মাখাও, সেই তেল মাখানোটাকে কি বলে, মানে সেই তেল মাখানোটাকে চকচক করে, চিকচিক করে, এবং সেটা যদি হয় বাদল ধোয়া মেঘ। বাদল ধোয়া মেঘ কি, আকাশে যখন বৃষ্টি হয় না তখন মেঘের কালার কি থাকে, মেঘের কালার থাকে তোমার সাদা, কিন্তু সেই মেঘটার মধ্যে যখন বৃষ্টি হবে হবে এমন একটা ভাব, বাদল ধোয়া, অর্থাৎ একটু পরে বৃষ্টি পড়বে, গর্জন দিচ্ছে মানে মেঘগুলা, সেই মেঘগুলা থাকে একদম কুচকুচে কালো, সেই মেঘকে তুলনা করছে হচ্ছে তার দেহের সাথে, অর্থাৎ কালো মেঘের মতো তার দেহটা হচ্ছে কালো, এবং সেই কালো দেহের মধ্যে কে যেন তেল মেখে দিচ্ছে। কে তেল মেখে দিচ্ছে? প্রকৃতি তেল মেখে দিচ্ছে, সূর্যের আলো তেল মেখে দিচ্ছে। বিজলি মেয়ে পিছে পড়ে ছড়িয়ে আলোর খেল, এই সকল বিবরণ কিন্তু সেই রূপায়ের জন্য দেয়া। ওকে, রূপাইকে কেন্দ্র করে এই বিবরণগুলো দেয়া। বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, অর্থাৎ বিজলি যখন চমকায়, বিজলি মেয়ে দ্বারা এখানে কোনো মেয়েকে বোঝানো হচ্ছে না যে কোনো একটা মেয়ে তার পিছে পিছে যাচ্ছে, ভাই কোনো একটা মেয়ে হয়তো রূপাইকে দেখে ক্রাশ খাইছে টাইপের কোনো সিচুয়েশন না, এরকম কিছু না। বিজলি মেয়ে দ্বারা বোঝানো হচ্ছে বিজলিকে, বিদ্যুৎ চমকানোকে, অর্থাৎ প্রকৃতি মা বলি না আমরা, প্রকৃতির কোনো কিছুকে মায়ের সাথে বা মেয়ে জাতি হিসেবে তুলনা করা হয়। তেমনইভাবে বিজলির যে চমকানোর যে সৌন্দর্য, দূর থেকে দেখলেও সেটা দেখা যায়, আরে বিজলি চমকাচ্ছে, অনেক দূর থেকে দেখা যায়, সেরকম সুন্দরভাবে তার গা যেন উজ্জ্বল হয়ে উঠতেছে, কালো, কিন্তু সেই কালোর মধ্যে যখন সূর্যের আলো মাখা তেল থাকে, সেই সূর্যের আলো মাখা তেল যেন দূর থেকে চোখে পড়ে, একদম বিজলি মেয়ের মতো, এবং সেটা কি
ছড়িয়ে দিচ্ছে আলোর খেল, যেখানে যায় সেখানে হয়তো চিকচিক করে আলোর খেল ছড়িয়ে দিচ্ছে তার সেই দেহ থেকে অর্থাৎ। ওকে, এরপর কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতটা তার হাসি। অর্থাৎ এই কৃষক থাকা অবস্থায় যখন হেমন্তকাল হয়, হেমন্তকালে যখন নবান্ন উৎসব হয়, তারা যখন পাকা ধান ঘরে উঠে, তখন হচ্ছে কৃষকের মুখে একটা হাসি থাকে যে এই কষ্টের ফসল অ্যাট লাস্ট আমরা পেতে যাচ্ছি। সেই অ্যাট লাস্ট পেতে যাওয়া ফসলের যে হাসি, সেই হাসিটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে কচি ধানের তুলতে চারা, যে কচি ধানের চারা তুলতে গিয়ে চাষি বা কৃষক অর্থাৎ এই ক্ষেত্রে রূপাই যে হাসিটা দেয়, সেই হাসি দিয়ে তার মুখটা জড়িয়ে গিয়েছে, অর্থাৎ তার মুখ পুরো একদম মনে করে দাঁত একদম কেলায় যে হাসিটা দেওয়া আছে না, অর্থাৎ প্রচণ্ড সুখ অনুভব করা, সে প্রচণ্ড সুখ অনুভব করছে কে, আমাদের সেই রূপাই। এরপর কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের মানে কালি দিয়েই কেবল কেতাব কোরআন লিখি। এই দুইটা লাইন একসাথে একটু পড়বো আমরা। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি। এতক্ষণ হচ্ছে তার কালো শরীরের বর্ণনা দিচ্ছিল, প্রথম স্লাইডের মধ্যে আমরা আসলাম, এতক্ষণ হচ্ছে তার কালো শরীরের বর্ণনা দিচ্ছিল, কালো মুখের বর্ণনা দিচ্ছিল, কালো কে যে আমরা মনে করো অনেক সময় তোমার মনে হতে পারে ছি ভাই এরকম কৃষক কালো হওয়ার পরও তার কেন আমরা তো প্রশংসা করতেছি, হ্যাঁ একটু গুলশান অ্যাকসেন্টে, কালো হওয়ার পরও কেন আমরা তো প্রশংসা করতেছি ছি, হ্যাঁ। তো ওই কথাটা হচ্ছে এইখানে তোমার জবাবটা দিতেছে হচ্ছে এখন কে, পল্লীকবি জসীমউদ্দীন, যে কালোকে নিন্দা করিও না। কেন কালোকে নিন্দা করিও না? কারণ তোমার চোখের যে কালো মণি আছে, সেই কালো মণি দিয়েই তুমি পৃথিবীকে দেখো, এবং সেই কারণে কখনো কালোকে নিন্দা করিও না। আবার কেন কালোকে নিন্দা করিও না? কালোকে নিন্দা করিও না কারণ কোরআনের যে কেতাব আছে, অর্থাৎ কোরআন শরীফ যেটা আছে, পবিত্র ধর্মীয় গ্রন্থ মুসলমানদের, সেই পবিত্র কোরআন শরীফ যে লেখাগুলো আছে বা হরফগুলো আছে, সেই হরফগুলো কিন্তু কালো দোয়াতের, মানে দত মানে হচ্ছে কিন্তু দাঁত না, দত মানে হচ্ছে কলমের কালি, ঠিক আছে? সেই কালো কালি দিয়ে কিন্তু কোরআন শরীফ লেখা হয়েছে। অর্থাৎ তুমি যে কালোকে নিন্দা করতেছো, কোরআন শরীফ লেখা হয়েছে যেটা দিয়ে, আর তোমার চোখ দিয়ে তুমি সারা পৃথিবীকে দেখতেছো, এটা কি তুমি অসুন্দর বলতে পারো? অসুন্দর বলতে পারো না। তাহলে কৃষকের বেলায় কেন এরকম ডাবল স্ট্যান্ডার্ড বলো তো? এরপর জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে যাই। তুমি যে কালোকে কালো বলো, কালোকে মানুষ হিসেবে গণ্য করো না। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, অর্থাৎ তুমি যখন জন্মাইছো মায়ের পেট থেকে বের হওয়ার আগে তোমার চারপাশ ছিল অন্ধকার, কালো ছিল। মরণ কালো, অর্থাৎ তুমি যখন কবরে যাবা তোমার চারপাশ হয়ে যাবে কালো, অন্ধকার। কালো ভুবনময়, তুমি যখন সন্ধ্যার পর, ভুবন বা পৃথিবী, ভুবন মানে কি? ভুবন মানে হচ্ছে পৃথিবী। সন্ধ্যার পর পুরো পৃথিবীটাই তো হয়ে যায় কালো। তাই তুমি কেন কালোকে নিন্দা করতেছো? চাষিদের ওই কালো ছেলে করেছে সব, কালো ছেলে সব করেছে জয়। অর্থাৎ সেই যে চাষির কালো ছেলেটা আছে সেটা কিন্তু পৃথিবী জয় করে ফেলছে বলতে গেলে, কারণ সে যদি কাজ না করতো তোমার পেটে খাবার উঠতো না। তুমি ঠিক আছে তাকে টাকা দিতেছো, সমস্যা নেই, তুমি টাকা দিয়েই কিনতেছো, কিন্তু সে পরিশ্রম করছে বইলেই তুমি খাইতে পারতেছো, না হয় তোমার কিন্তু না খেয়ে থাকা লাগতো। তাকে সম্মান করতে শিখো, কালো বলে তাকে অপমান করিও না, কালো বলে তাকে মানুষ না মনে করে অন্য কিছু করিও না। সোনায় যে জন সোনা বানায় কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। সোনায় যে জন সোনা বানায় কিসের গরব তার। গরব মানে হচ্ছে গর্ব বা অহংকার, হ্যাঁ গরব মানে হচ্ছে এই ক্ষেত্রে গর্ব বা অহংকার, অহংকার। যে সোনা যে জন সোনা বানায় কিসের গরব তার, যে সোনা যে জন সোনা বানায়, অর্থাৎ যেই স্বর্ণকার স্বর্ণ বানায় সেটার কথা বলা হচ্ছে না। এই ক্ষেত্রে সোনা দিয়ে মানে বোঝানো হচ্ছে, সোনায় যে জন সোনা বানায়, সোনায় বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর মাটিকে, হ্যাঁ। আর এই পরবর্তী সোনাকে বোঝানো হচ্ছে ফসলকে। যে মাটির মধ্য দিয়ে যে বেটা ফসল বানায় তার তো কোনো গর্ব নাই বা গৌরব নাই, কারণ যোগ্য লোক যোগ্য জায়গায় থাকলে সে কখনো অহংকার করে না, গর্ব করে না, বরং সে হাম্বল থাকে। সে হচ্ছে চিন্তা করে যে আরে এটাই তো আমার কাজ, এটাই তো আমার দায়িত্ব। অর্থাৎ মাটির থেকে কষ্ট করে যে ফসলটা বের করে আনলো, সেই জন্য এই যে তোমার রূপায় নামক লোকজন আছে, সেই লোকজনরা কখনো গর্ব করে না, বড়াই করে না। ওকে, কালো এই যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারির পদ রজের লাগি লুটায় বৃন্দাবন। এই দুইটা লাইন আবার একসাথে, চমৎকার দুইটা লাইন। কালোয় যেজন আলো বানায় ভুলায় সবার মন, অর্থাৎ যে লোকটা কালো সেই হচ্ছে জগতের মধ্যে আলো আনে। কেন জগতের মধ্যে আলো আনে? কারণ সে যদি খাবার না বানাইতো একদিন তুমি কিন্তু চোখ দিয়ে খুলতেও পারত না। মনে করো ক্ষুধার তৃষ্ণায় তুমি কিন্তু সামনে সব অন্ধকার দেখতা, ঘোলা দেখতা। রোজার মধ্যে হয় না এরকম যে মাগরিবের একদম আগ মুহূর্তে ভাই খুব কষ্টে আছে, খিদা লাগছে, হ্যাঁ মনে হয় না? কিন্তু তাও তুমি বলো না, কিন্তু ক্ষুধা তো লাগে। তেমনইভাবে মনে করো খাবারের অভাবে তুমি খাইতে পারতেছো না, তোমার ক্ষুধা লাগছে। অর্থাৎ কালো যে জন সেই কি আলো বানাইতে পারে, তোমার চোখের সামনে আলো তুলে ধরতে পারে, ভুলায় সবার মন। এবং খাওয়ার পর কি তোমার সব রাগ দুঃখ কুষ্ঠ সব
মানে ভুলে যাও না তুমি, সেই কথাটা বলা হচ্ছে যে রূপাই কাজ করে বইলেই তোমার যে আলোটা আছে জগতের আলো তুমি সেটা দেখতে পাও এবং তোমার মন ভুলে যায়, ভুলায় সবার মন, তোমার মন না সবার মন। তারির পদ রজের লাগি লুটায় বৃন্দাবন। পদরজের, পদরজের দ্বারা কি বোঝানো হয়? তারির পদলজ, অর্থাৎ তার যে পদধূলি আছে সেই পদধূলি এতটাই দামি। এখানে বৃন্দাবনের সাথে, বৃন্দাবনের মধ্যে কি হয়? বৃন্দাবন হচ্ছে তোমার হিন্দুদের ধর্মীয় একটা পবিত্র স্থান, যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ, দেবতা শ্রীকৃষ্ণ তার কি বলে এটাকে কালো রূপ প্রকাশ করেছিলেন। হ্যাঁ, অর্থাৎ দেবতা শ্রীকৃষ্ণের কি একটা মানে নীল রূপ আছে, একটা কালো রূপ আছে, আমরা জানি আর কি। বাই দ্য ওয়ে এটা রং হইতে পারে, একটু কারেক্ট করে দিও যদি কেউ হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে থাকো, ধর্ম একটা সেন্সিটিভ কথা তো। সো তারির পদ লজের লাগি দুটাই বৃন্দাবন, অর্থাৎ দেবতা শ্রীকৃষ্ণের মতো, অর্থাৎ দেবতা মানে এই লাইনটার দ্বারা খুব সুন্দরভাবে সুচারুরূপে দেবতা শ্রীকৃষ্ণের যে কালো অবতার আছে তার সাথে তুলনা করছে এই কালো চাষি বা কালো রূপাইকে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তার পদধূলি এতটাই সুন্দর, এতটাই দামি যে সেই পদধূলির কাছে বৃন্দাবনের যে ধুলা আছে সেই বৃন্দাবনের ধুলাও মাথা নত করে। ওকে, এরপর সোনা নহে পিতল নহে, না নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক। যে আমার চোখ, অর্থাৎ কবি জসীমউদ্দিন বলতে চাচ্ছেন যে আমার চোখ কোনো সোনা দেখলেও জুড়ায় না, পিতল দেখলেও জুড়ায় না, কারণ কোনো সোনার মুখ দেখলেও জুড়ায় না। অর্থাৎ আমার যুগটা কি মানে আমার মনটা কি দেখলে জুড়ায়? আমার মনটা জুড়ায় হচ্ছে কালো বরণ চাষির ছেলে, অর্থাৎ কালো বর্ণ, বরণ মানে হচ্ছে বর্ণ এই ক্ষেত্রে, বা গায়ের রং, বর্ণ বা গায়ের রং, অর্থাৎ কালো গায়ের রং দেখলে তোমার মন জুড়িয়ে যায়। ওকে, জুড়ায় যেন বুক, যে কালো তার মাঠের ধান, সে কালো যে কালো তার গাও। অর্থাৎ এই যে কালো নিয়ে আমরা নিন্দা করতেছি, সেই কালো কিন্তু তার কি মাঠের ধানও, অর্থাৎ সন্ধ্যার পরে মাঠের ধানও হচ্ছে কালো হয়ে যায়, সেটা বলা হচ্ছে আর কি। এবং সে কালো যে কালো তার গাও, গাও মানে গ্রাম, অর্থাৎ এই যে কালো কালো তার সাথে ম্যাচ করিয়ে হয়তো সৃষ্টিকর্তা সন্ধ্যার পর তার গ্রামটাকে কালো বানিয়ে দেয় এবং সন্ধ্যার পর তার ফসলটাকেও কালো বানিয়ে দেয়, সৃষ্টিকর্তার অবদান। সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। কিন্তু এই যে কালোটা আছে সেই কালোটাকে কালো মনে হয় না, কারণ তার গাঁও বা গ্রাম, সেই গ্রামের কি বলে এটাকে স্নান করা হয় আর কি কালোর মধ্যেই। একে তো তোমার আমাদের রূপাই কালো, তার মধ্যে সেই যে গ্রামটা কালো হয়ে যায় যখন অন্ধকার হয় আর কি, রূপাই যেন মনে হয় সেই কালোর মধ্যে নিজে কালো হয়ে স্নান করতেছে, অর্থাৎ হাবুডুবু খাচ্ছে আর কি। অর্থাৎ প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক অপরূপ লীলাভূমি বুঝাইতে এই দুইটা লাইন ব্যবহার করা হয়েছে। এরপর আক্রাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। আক্রাতে তার বাঁশের লাঠি, আক্রা মানে হচ্ছে গ্রামগঞ্জ আর কি, আমরা বলি না গ্রামগঞ্জ আক্রা, আক্রা হচ্ছে তোমার একটা এলাকার নাম আর কি। এলাকা বলতে প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা থাকে, এই আক্রা হচ্ছে নেশার আক্রা না, এই আক্রা হচ্ছে তোমার কি মদের আক্রাও না, এই আক্রা হচ্ছে তোমার খেলার আক্রা, যেখানে হচ্ছে মানুষজন খেলাধুলা করে, মাঠ বলতে পারো গ্রামীণ মাঠ। সেই গ্রামের মাঠে মাঠের মধ্যে বাঁশের লাঠি তার অনেক মানি। আমরা তিতুমিরের লাঠিয়াল বাহিনী শুনছিলাম না, যে জমিদারদের, হ্যাঁ, অনেক মানি মানুষজন, অনেক মানি মানে কি, অনেক মানি হচ্ছে জমিদার বা হচ্ছে অনেক শিক্ষিত মানুষজন, হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে, অনেক মানি মানুষজনের কাছে এই যে রূপায় আছে সেই রূপায়ের বাঁশের লাঠি অনেক দামি। কেন দামি? কারণ তাদের এই রূপায়ের মতো লোকজন ছাড়া তাদের লাঠিয়াল বাহিনী গঠিত হইতো না। খেলার দলে তারে নিয়েই করে সবার টানাটানি। যে খেলার দলে যখন সে যায় সে এতটা ভালো খেলতে পারে, ক্রিকেট হোক, ফুটবল হোক, হ্যাঁ, গোল্লা ছুট হোক, কিংবা হচ্ছে তোমার হাডুডু হোক, সে এতটা ভালো খেলতে পারে যে খেলার মাঠে গেলেও তার কদর আছে, সব জায়গায় তার কদর আছে, আপনি কেন তার কদর দিবেন না? জারি গানে তাহার গলা উঠে সবার আগে, শালসুন্দি বেদ যেন সকল কাজেই লাগে। এই দুইটা লাইন আমরা আবার একসাথে পড়বো। জারির গানে তাহার গলা সবার আগে ওঠে, জারি গান, সারি গান, ভাওয়ালি গান, ভাটিয়ারি গান, হ্যাঁ, এই যে তোমার ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, এই যে গানগুলো আছে সেই গানগুলো সাধারণত কৃষক সম্প্রদায়ের লোকজনই করে। হ্যাঁ, যদিও ভাটিয়ারি ভাওয়াইয়া ওই গানগুলো নৌকা যারা চালায় তারা করে, কিন্তু জারি সারি এই গানগুলো সাধারণত গ্রামগঞ্জে কৃষকরাই করে থাকে। এই গানের মধ্যে যখন তার গলা উঠে, অর্থাৎ সে যখন গান গাওয়া শুরু করে তখন হচ্ছে খুব সুন্দর লাগে, এবং এই কারণে সবার আগে তার গলা উঠে, কারণ সবাই তার গলা শুনতে চায়। ওকে, তার গলার জোর এতটা ভালো। শাল সুন্দি বেত ও যেন সকল কাজে লাগে। শাল গাছ একটা কাঠ জাতীয় গাছ, এবং সুন্দি গাছের বেত এই দুটো একসাথে, এটা আলাদা। ওকে, এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন, অর্থাৎ শাল একটা পোর্শন এবং হচ্ছে সন্ধি বেদ এই দুটো হচ্ছে আরেকটা পোর্শন। শাল সন্ধি বেদ যেন সকল কাজেই লাগে, এবং তার হাতে যেন শাল সন্ধি বেদ আপনি যাই দেন না কেন সবই যেন সে কাজে লাগাইতে পারে। অর্থাৎ রূপাই যে অনেক কাজের একটা ছেলে, কাজের একটা লোক, সেটা এখানে বোঝানো হচ্ছে, তা সে যে কোনো অকর্মণ্য লোক না। ওকে, এরপর
বুড়োয় কয় ছেলে নয় ও পাগলা পাগাল লোহা যেন, রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। হেন মানে হচ্ছে এখনো পর্যন্ত, এখানে, হ্যাঁ এখনো পর্যন্ত বা এখানে আর কি। অর্থাৎ বুড়োরা কয় ছেলে নয়ও, অর্থাৎ যারা বয়স্ক লোকজন আছে এলাকার, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যারা মুরব্বী টাইপের সম্প্রদায় আছে, তারা বলে এ তো ছেলে নয়, ও তো পাগাল লোহা। পাগাল লোহা মানে হচ্ছে পাগলা লোহা, যাকে মনে করো দমায় রাখা যায় না, আপনি ওকে যা কাজ দেবেন ও সে করে ফেলবে। কঠোর রোদের মধ্যে আপনি কাজ করতে দিবেন ও তো করে ফেলবে, পাগাল লোহা, পাগলা লোহা। এটা কথা আছে না, ওরে পাগলা, হ্যাঁ ওই কথাটা হচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য, রূপায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ওরকে বৃষ্টির মাঝখানে কাজ করতে দিবেন ও করে ফেলবে, অর্থাৎ সকল কাজ সে করতে পারে। রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, রূপাই হচ্ছে এমন একটা বাপের বেটা, অর্থাৎ সে সকল কাজ করে ফেলে, বাপের বেটা, তাই না? যদিও রূপা নয়কো রূপাই, রূপার চেয়ে দামি, এককালেতে ওরই নাম হবে সব গানামি। অর্থাৎ যদিও রূপা নয়কো রূপাই, অর্থাৎ রূপা রূপাই না, অর্থাৎ রূপার জানি আমরা একটা ভ্যালুয়েবল একটা দ্রব্য আর কি, অর্থাৎ খুব দামি একটা দ্রব্য রূপা সোনা। এই ক্ষেত্রে বলতেছে যদিও রূপা নয়কো রূপাই, অর্থাৎ রূপা কোনো রূপাই মানে রূপাই কোনো রূপার মতো না, অর্থাৎ আমাদের যে কৃষক আছে সেই কৃষকটা রূপার মতো না, এর চেয়েও দামি কিছু, অর্থাৎ সে হয়তো মানে সোনা, সে হয়তো হীরা, সে হয়তো টাইটেনিয়াম। এবং এককালেতে অর্থাৎ কোনো এক কালে ওর নামেই সব গা হবে নামি, অর্থাৎ এককালেতে এই যে গ্রামটা আছে সেই গ্রাম থেকে যে বিলং করে সেই গ্রামটা তার নামের উপরেই চলবে, তার নামকে ভালোবেসেই চলবে। অর্থাৎ তার নামের উপর, আরে রূপাই ছিল ওই গ্রামে, হ্যাঁ ওই গ্রামটা তো অনেক ফেমাস রূপাইয়ের কারণে, অর্থাৎ ওর নামের কারণেই সেই গ্রামটা অনেক ফেমাস হয়ে উঠবে একসময়, কবি সেটা বলতে যাচ্ছেন। এবং এই পর্যন্তই হচ্ছে তোমাদের সেই কবিতা। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের যে পাঠ পরিচিতি আছে, আমরা পাঠ পরিচিতি পড়ার চেষ্টা করি। কবি জসীমউদ্দীন রচিত নকশি কাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের এই অংশটুকু রূপাই কবিতা নামে সংকলিত হয়েছে। অর্থাৎ এইটা তোমাদের ক মার্ক, এমসিকিউ, অনেক সময় খ মার্কেও চলে আসে, যে পাঠ পরিচিতি যখন আলোচনা করবা অনেক সময় বলে তোমাকে, কিন্তু মেইনলি হচ্ছে ক মার্ক এবং হচ্ছে এমসিকিউ এর জন্য তোমার এই পাঠ পরিচিতি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, রূপাই কবিতা নামে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতি, কৃষক কি বুঝাইতে চায়, মানুষ কেন কৃষককে সম্মান করে না, করতেই হবে, এরকম একটা রূপ বোঝানোর চেষ্টা করছেন। ওকে, গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং হচ্ছে কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এবং তার সৃষ্টির সাথেই তোমার কৃষককে তুলনা করা হয়। অর্থাৎ কৃষক যে সকল ফলন ফলায়, যেমন হচ্ছে তোমার কালো রঙিন ফুল কিংবা কাঁচা ধানের পাতা, যারা ফুল চাষ করে কাঁচা ধানের পাতা কিংবা কচি মুখের মায়াবী কৃষককে আমরা সচরাচর গ্রামের মধ্যে দেখতে পাই। কৃষকের বাহু অর্থাৎ কৃষকের হাত হচ্ছে লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়, অর্থাৎ সেই তার হাত হচ্ছে অনেক চিকন থাকে। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়, কালো কালি দিয়ে পৃথিবীর সমস্ত কিতাব ও গ্রন্থ লেখা হয়ে থাকে। তাই কালোকে এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, বা কালোকে এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ মানুষের চোখ, আমরা কবিতায় পড়ছিলাম কি, মানুষের চোখ এবং কোরআনের কালি সবই হচ্ছে কালো। অর্থাৎ কবির মতে রাখাল ছেলের কালো রং মোটেই খারাপ কিছু নয়, কালো কৃষকটি আঁকড়াতে বা জারির গানে যেমন দক্ষ তেমনি সকল কাজেই পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এই কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। অর্থাৎ কবি এই ক্ষেত্রে তাকে দামি বলে গণ্য করছেন, কবি এই ক্ষেত্রে কৃষককে ছোট করতে না করছেন, এবং গ্রাম বাংলার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর আসা আমাদের পল্লী কবি খ্যাত জসীমউদ্দীনের কবি পরিচিতি দেখার চেষ্টা করি। পল্লী কবি জসীমউদ্দীন আমাদের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, এই যে দেখো ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন 1903 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। ওকে, তাহলে আসো এই দুটো একটু দাগ দেই। 1903 সালে খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ এবং 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ। এর মধ্যে আমার দুইটা গ্রন্থের নাম তার সব সময় লাগে, একটা হচ্ছে নকশি কাঁথার মাঠ, একটা হচ্ছে সজন বাদিয়ার ঘাট। এটা হচ্ছে তার কাহিনী কাব্য। কাহিনী কাব্য কি ভাই? কাহিনী কাব্য হচ্ছে যে কাব্যের মধ্যে একটা কাহিনী থাকে, অর্থাৎ কাহিনী রচয়িতা, এই যে তোমার কৃষক সম্পর্কে যে কথাটা বলা হয়েছে রূপাই সম্পর্কে, সেই রূপাইয়ের কি জীবন কাহিনী তোমার এখানে বর্ণনা করা হয়েছে, তার গায়ের রং, তার গা বা গ্রাম, সেই গ্রাম কেন তাকে দিয়ে বিখ্যাত হবে, তার শরীরের মধ্যে কি পাগাল লোহা বা পাগলা লোহার মতো তার শক্তি, এই বিষয়গুলোকে একটা কাহিনীর মতো এখানে বর্ণিত হয়েছে। আসো 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে
MA পাশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরে তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্র জীবনেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা কবর কবিতাটি বিশেষভাবে প্রকাশিত হয়। অর্থাৎ তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারই লেখা একটা কবিতা দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে পড়ানো হচ্ছে। অর্থাৎ তুমি মনে করো অনার্সে পড়ো, হ্যাঁ, বা মনে করো আমি অনার্সে পড়ি, আমি একটা কবিতা লিখে দিলাম, আমার কবিতাটা তোমরা পড়তেছো, আমার লেখা কবিতা তোমার পাঠ্য বইয়ের মধ্যে আছে। কি বিষয়টা গর্বের না, গৌরবের না? সেই একই কাহিনী হচ্ছে তোমার পল্লীকবি জসীমউদ্দীনের ক্ষেত্রে হয়েছে। এবং তার কবিতার মধ্যে পল্লীর মানুষ এবং প্রকৃতির সহজ সরল সুন্দর একটা ব্যাখ্যা পাওয়া যায় এবং এক অপরূপ মানে সৌন্দর্য মিশ্রিত একটা ব্যাখ্যা তিনি করতে পারেন বলেই তিনি আমাদের পল্লী কবি হিসেবে ঘোষিত হয়েছেন। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবির হৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য তো আমরা দাগাইলাম, এই দুইটা তোমাকে মুখস্থ রাখাই লাগবে। কাব্যগ্রন্থ লাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস, বোবা কাহিনী, গানের সংকলন, রঙিলা নায়ের মাঝি ইত্যাদি ইত্যাদি। মনে না রাখলে রাখো, না রাখলেও সমস্যা নেই। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিলিট ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের 21 পদক পেয়েছেন। এটা তোমার জানা থাকা জরুরি। বাংলাদেশ সরকারের 21 পদক কে পাইছিল? আমাদের পল্লীকবি খ্যাত জসীমউদ্দীন। এরপর হচ্ছে শব্দ অর্থ টিকা। ভ্রমর মানে হচ্ছে ভোমরা বা ভীমরুল, এই ক্ষেত্রে তোমার চোখের মণি, কালো ভ্রমর দ্বারা চোখের মণিকে বোঝানো হয়। নবীন তৃণ মানে হচ্ছে কচি ঘাস, জালি মানে হচ্ছে কচি সদ্য অঙ্কুরিত, শাওন মানে শ্রাবণ মাস, এটা আমি তোমাকে বলছিলাম। আষাঢ় কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চতুর্থ মাস, এই চতুর্থ মাস হচ্ছে বর্ণনা এখানে দেওয়া হয়েছে। কালো দত মানে হচ্ছে তোমার লেখার কালি রাখার যে পাত্র বিশেষ, দোয়াত আমরা বলি যেটাকে, হ্যাঁ। অনেক সময় দেখবা যে ফাউন্টেন পেন বলে একটা বিষয় থাকে, সেটা কি মানে কলমের দোয়াত থেকে কালি নিয়ে তারপর মনে করো তুলে তুলে লেখা হয়। গরব মানে হচ্ছে গর্ব অহংকার। রামধনুকের হার মানে হচ্ছে অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। পদরাজ মানে পায়ের ধুলা, ধরনচুলি। তারপর হচ্ছে বৃন্দাবন মানে মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান। স্নান মানে হচ্ছে স্নান। উজ্জ্বল মানে হচ্ছে উজ্জ্বল এবং দীপ্তিমান। উজ্জ্বল, উজ্জ্বল মানে গায়ের রং, উজ্জ্বল গায়ের রং, ওকে। এরপর হচ্ছে আক্রাতে। আক্রাতে মানে হচ্ছে নৃত্যগীত, শিক্ষা ও মন্ত্রবিদ্যা অভ্যাসের স্থান। অর্থাৎ এখানে তোমার জটিলভাবে দেওয়া হয়েছে, বেসিক্যালি গ্রামেগঞ্জে যেখানে খেলাধুলা করা হয়, কিন্তু পরীক্ষার হলে আসলে এটা একটু দাগায় দিও। শাল সন্ধি বেদ, আমি তোমাকে বলছিলাম যে শাল হচ্ছে আলাদা, সন্ধি বেদ হচ্ছে আলাদা। শাল অর্থ শাল গাছ বা মূল্যবান কাঠ, অর্থাৎ কাঠের একটা গাছ, এবং সন্ধি এক প্রকারের বেদ গাছ, একত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ। কবিতায় রূপাইকে এমন উপকারী হিসেবে দেখা হয়েছে, অর্থাৎ তাকে যে কাজ দেওয়া হবে সে সেই কাজই করে দিতে পারে, সে কোনো অকর্মণ্য মানুষ না। এরপর জারি গান অর্থাৎ শোকগীতি, কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। পাগাল মানে হচ্ছে ইস্পাত বা লোহা, অর্থাৎ ইস্পাত, কঠিন ইস্পাতের লোহাকে বোঝানো হয়েছে যে তার উপর দিয়ে যত ঝড়ঝাপটাই যাক না কেন সে সকল কাজ করতে পারদর্শী, সে কোনো কিছুতে ব্যাকডাউন করে না। এরপর আমাদের শব্দার্থ শেষ। এখন হচ্ছে আমরা একদম অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর যে এমসিকিউ পার্টটা আছে, সেই এমসিকিউ পার্টের মধ্যে প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে রূপাই কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অবশ্যই নকশিকাঁথার মাঠ থেকে সংকলিত হয়েছে। এই যে নকশিকাঁথার মাঠ, যদিও বানানটা ভুল আছে, নকশি বানানটা এরকম হবে, নকশি, ওকে। কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? চাষির ছেলের বাহুকে তুলনা করেছেন লাউয়ের বা কচি লাউয়ের ডগার সাথে। কোথায় দেখি? জালি লাউয়ের ডগা বা কচি লাউয়ের ডগার সাথে। এরপর কালো দতের কালি দিয়ে কোরআন লিখি। এখানে কালো দত বলতে যা বোঝানো হয়েছে, কালো দত বলতে কলমের কালির যে পাত্র বিশেষ, অর্থাৎ কলমের কালির সাথে তুলনা করা হয়েছে। আমি বলছিলাম যেখানে দাঁতকে বোঝানো হয় না। এই যে দেখো, লেখার কালি রাখার পাত্র বিশেষ, এটা সঠিক উত্তর। কালো দন্ত বিশেষ, দন্ত মানে তো দাঁত না, দাঁত না, দোয়াত হচ্ছে তোমার কালির দোয়াত, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। এরপর হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। আসলে তাহলে উদ্দীপকটা পড়ি, উদ্দীপকের মধ্যে একটু দেখার চেষ্টা করি কি হয়েছে। ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কুচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এই ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে। অর্থাৎ একটা কোমল অনুভূতির কথা এখানে বলা হচ্ছে। দেখি কি বলা হচ্ছে এখানে, তাহলে উদ্দীপকের সাথে রূপাই কবিতার যে চরণটির মিল পাওয়া যায়। অর্থাৎ এখানে একটা প্রকৃতির সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের ছায়া, না এখানে মুখের ছায়া বা হচ্ছে তোমার কি কৃষকের বর্ণনা দেয়া নাই, তাহলে এটা সঠিক উত্তর না। তার সাথে কি মাখিয়ে দিয়েছে? নবীন তৃণের ছায়া, এটা আমরা অপশনে রাখি। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, না এটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে চাষিকে কেন্দ্র করে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, এটাও চাষিকে কেন্দ্র করে। তাহলে প্রকৃতির সাথে মিল হচ্ছে নবীন তৃণের ছায়া, এই যে এটা ক্ষমার।
উদ্দীপক রূপাই কবিতার কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়? কোন দৃষ্টিভঙ্গি? প্রকৃতি প্রেমে। কারণ মর্তপ্রীতিও না, মর্ত মানে হচ্ছে যারা মরে গেছে একবার তাদের, কৃষক প্রীতিও না, মানব প্রীতিও না। এরপর সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা শুরুতে ক এবং খ মার্কটা সলভ করার চেষ্টা করব। চাষির ছেলের গা খানি দেখতে কেমন? চাষির ছেলের গা খানি দেখতে কেমন বলো তো? আমরা কবিতার মধ্যে যাই একদম, বলো তো। এই যে দেখো, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। তাহলে তোমাকে লিখে আসতে হবে গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। একদম উত্তরের মধ্যে সঠিক উত্তর দিয়ে লেখা লাগবে কি? শাওন মাসের যেমন তমাল তরু। ওকে, এরপর চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটির মাধ্যমে কবি কি বুঝাতে চেয়েছেন? চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় দ্বারা বোঝানো হয় যে এই চাষিরা জগতের মধ্যে সকল ভালো কাজ করতে পারছেন। জগতের মধ্যে যত কাজ আছে সবই চাষিদের যারা হয়েছে, তারা চাষ করা থেকে শুরু করে বাঁশি খেলাতে বা হচ্ছে তোমার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা থেকে শুরু করে গানের, অর্থাৎ জারি গানের গলা দেওয়া থেকে শুরু করে সকল পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে আমাদের প্লেটের মধ্যে অন্ন তুলে দিতে পারেন। এবং এই জন্য হচ্ছে চাষিরা হচ্ছে সব করেছে জয়, সকল কিছু, অর্থাৎ মানুষের পেটের মধ্যে ভাত দিতে পারে মানে কি সব তারা জয় করতে পারছেন। এরপর উদ্দীপকটা বলি। পল্লী গ্রামের পৃথ্বীহীন এক দুরন্ত বালক সমীর শেখ ফসল বোনার গুপ্তানিতে 10 গ্রামে তার সুনাম আছে। বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে তার জুড়ি মেলা ভার, গ্রামের সবাই তাকে স্নেহ করে যেমন প্রকৃতি করে গ্রামকে। অর্থাৎ পল্লী গ্রামের এক দুরন্ত বালকের কথা এখানে বলা হয়েছে। ওকে, আচ্ছা, উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লী গ্রামের বর্ণনা দাও। অর্থাৎ এটার কোনো সৃজনশীলের মধ্যে পড়ে না, টু বি ভেরি অনেস্ট, কারণ এরকম প্রশ্ন বা ইনভ্যালিড প্রশ্ন, ওকে, এটা কখনোই কোনো অবস্থাতেই বোর্ড পরীক্ষা বা তোমার কি বলে এটাকে স্কুলের ফাইনাল পরীক্ষা এইরকম প্রশ্ন অন্তত পাবা না। তাও তোমাকে তোমার দেখা কোনো একটা পল্লী গ্রামের বর্ণনা দিতে হবে, তখন তুমি বললা যে মানে রূপাই গ্রামের মধ্যে, মানে উদ্দীপকটা আনার চেষ্টা করবা যে উদ্দীপকের মধ্যে হচ্ছে কি গ্রামের মধ্যে যাত্রাপালা হয়। তেমনইভাবে আবার রূপাই কবিতার মধ্যেও বলা হয়েছে যে এই ক্ষেত্রে আমার যে বাঁশির খেলা, যেটাকে বলি আমরা বাঁশের খেলা, তারপর হচ্ছে সেখানে জারি গান হয়। তেমনইভাবে আমার দেখা পল্লী গ্রামের মধ্যে, মানে উদ্দীপক একটু টান দিবা, রূপাই রূপাই কবিতা থেকে একটু টান দিবা, তারপর তুমি নিজের পল্লী গ্রামের মধ্যে একটা বিবরণ দিয়ে দিবা, বলবা যে আমার দেখা পল্লী গ্রামের মধ্যে সকল কিছু হয়, এর মধ্যে তোমার প্রচুর গাছপালা থাকে, কুড়ে ঘর থাকে, গ্রামের মধ্যে রাখালরা গরু চড়ায়, হ্যাঁ, মানুষ কৃষকরা তোমার ধান খেতে যায়, মাঝে মধ্যে হাট বাজার বসে, এইসব বিবরণ দিয়ে উত্তরটা শেষ করবা, যদিও এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না। উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র। কেন মূল ভাবের খণ্ডাংশ মাত্র? কারণ হচ্ছে এই ক্ষেত্রে গ্রামের সবাই তাকে স্নেহ করে যেমন প্রকৃতি করে গ্রামকে। কিন্তু উদ্দীপকে মানে আমাদের যে রূপাই কবিতা আছে, সেই রূপাই কবিতার মধ্যে কবি বারবার সেই রূপাইকে ডিফেন্ড করা লাগতেছে, মূলত তার গায়ের রং কালো বলে। সেই গায়ের রং কালোকে মানুষজন নিন্দা করে বলেই সে তুলনা করছেন সেই কালো রংটা হচ্ছে আমাদের চোখের ভ্রমর, এবং সেই কালোটা রং দিয়ে আমাদের পবিত্র কোরআনের কেতাব লেখা হয়। তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে এই কারণে যে ডিফারেন্সটা আছে, এক জায়গায় কৃষককে ইনসাল্ট করা হয়, কিন্তু এক জায়গার মধ্যে পল্লী গ্রামের সেই দুরন্ত বালক সমীর শেখকে সবাই স্নেহ করেন। ওকে, এই কারণে যদিও আবার হচ্ছে একটা ক্ষেত্র মিল পাওয়া যায়, মিলটা হচ্ছে আমাদের যে রূপাই কবিতা রূপাই আছে সেখানে হচ্ছে বুড়ো যারা আছে সেই বুড়োরা সবাই তাকে পাগাল লোহা বলে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মিল আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কবিকে ডিফেন্ড করা লাগছে যে কালো বলে তাকে সবাই ছোট করে, কালো বলে তাকে সবাই অসম্মান করে। এবং এই ক্ষেত্রে এই কারণে বলা যায় উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র। তখন তুমি এইভাবে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারবা। এবং আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কবিতায়। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।